25 বছর বয়সে বা 24 বছর বয়সে যখন আপনি ফাইনাল ইয়ারে আছেন, সেই মুহূর্তে ইভেন সে যদি ছেলে হয়, আমাদের যেটা হয় ওই ফাইনাল ইয়ারে পড়া একটা ছেলে, সে যেই মেয়ের সাথে এখন সে রোম্যান্টিক্যালি ইনভলভ, প্রতি সপ্তাহে দেখবেন সেই মেয়ের বাসায় একটা না একটা বিয়ের প্রস্তাব। ফার্স্ট ইয়ারে যদি একটা ছেলেকে প্রপারলি জানানো হয় যে তোমার একাডেমিক রেজাল্টটা কেন ইম্পর্টেন্ট, সে সেকেন্ড থার্ড ফোর্থ ইয়ারে গিয়ে সেটার একটা রেজাল্ট পাবে। এখন সে ফোর্থ ইয়ারে গিয়ে কয়েকদিন পরে সে জবে অ্যাপ্লাই করবে। এখন যদি তাকে এই কাউন্সেলিং করানো হয় যে তোমার তো রেজাল্ট ভালো হওয়া উচিত ছিল, একটা ছেলে কিংবা মেয়ে সে তার বাবা মার সাথে কথা বলতে ভয় পায়, সে একটা জিনিস বুঝতে পারতেছে না, সে বাবা মার সাথে সাহায্য চাইতে ভয় পায়, বাবা মার কাছে আমাদের ক্ষমা চাইতে হয় মাঝে মাঝে, ক্ষমা চাওয়ার কোনো লেসন তাদের ভিতরে তৈরি হয়নি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গল্পগ্রাফির নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত আছেন মাশাহেদ হাসান সীমান্ত ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। ভাইয়া, আমরা এরকম কোনো একটা ফর্মাল কনভারসেশনে দেখি যে গেস্ট হচ্ছে মানে যখন আসেন তখন হচ্ছে হোস্ট তাকে নানান রকম বিশেষণ দিয়ে একটা পরিচয় করিয়ে দেন। সো আমার দেখা মতে আপনিও একজন মাল্টিফ্যাসেটেড পারসন। সো আপনি একজন লাইফ কোচ, আপনি একজন অ্যাঙ্কর তো বটেই, আপনি একজন অ্যাক্টরও বটে। সো আপনার নিজের কাছে হচ্ছে কোন পরিচয়টা আসলে সবচেয়ে ভালো লাগে? নাকি হচ্ছে এই মাল্টিফ্যাসেটেড সত্তাটাকেই আপনার হচ্ছে বেশি ভালো লাগে? আহ, আমার কাছে আসলে খুব স্পেসিফিক্যালি এক শব্দে আমার কাছে লাইফ কোচ এই পরিচয় কিংবা এই অ্যাকশনটাই আসলে আমার সবচেয়ে বেশি পছন্দের। মোস্ট প্রমিনেন্ট। হ্যাঁ, এবং আপনি যে বাকি ২ টা বিশেষণ আমাকে দিয়েছেন, আমি নিজে একটু বিব্রত বোধ করছি এর জন্য। আমি টুকটাক শেখার চেষ্টা করি, করার চেষ্টা করি। কিন্তু আ যদি আমাকে যেকোনো একটা পরিচয় বেছে নিতে হয়, তাহলে হয়তো আমি লাইফ কোচিং এইটাতেই আমি ফোকাস করব। এটাই কিন্তু আমাদের আলোচনার আজকে একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে আচ্ছা। যে লাইফ স্টার্ট হয়ে কোচিং। গেছে অলরেডি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। মানে এই লাইফ কোচিং জিনিসটা কি? কারণ এই টার্মটা আমরা এখন বেশ শুনতে পাচ্ছি। অনেকে এটা নিয়ে কথাবার্তা বলছেন এবং এটা নিয়ে হচ্ছে কথা উঠলেই মানুষের মনে ২ টা প্রশ্ন আসে। একটা হচ্ছে লাইফ কোচিং জিনিসটা কি? আরেকটা হচ্ছে এটা আসলে কেন দরকার? আচ্ছা। লাইফ কোচিং জিনিসটা কি? আমি একটু বুঝিয়ে বলি। ৩ টা খুব স্পেসিফিক শব্দের উপরে হচ্ছে লাইফ কোচিং শব্দটা নির্ভর করে। হুম, হুম, আপনি যখন আপনার ব্যক্তিগত জীবনে আপনি যখন এগিয়ে যাচ্ছেন, আপনার একটা ফ্যামিলি লাইফ আছে, হুম। একাডেমিক লাইফ আছে, প্রফেশনাল লাইফ আছে এবং আপনার একটা পার্সোনাল লাইফ আছে যেই জগতে আপনার সবচেয়ে কাছের মানুষও ঢুকতে পারবে না। এই প্রত্যেকটা জগতে যাতে আপনি আপনাকে প্রপারলি চিনতে পারেন, সঠিক সময়ে সঠিক কাজটা সঠিক গুরুত্ব দিয়ে করতে পারেন, এটার জন্য আপনাকে যদি বাইরের কেউ এসে কোনো একটা পার্সপেক্টিভ দিয়ে হেল্প করে, এটাই লাইফ কোচিং। লাইফ কোচিংয়ে মূলত একটা মানুষের ৩ টা সাইড দেখা হয়। এক হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। হুম। আপনার যদি সিদ্ধান্ত ভালো হয়, কাজ ভালো হবে, রেজাল্ট ভালো হবে। সেকেন্ড হচ্ছে সম্পর্ক। আপনার অন্য মানুষের সাথে ফরমাল, প্রফেশনাল, পার্সোনাল মানে ইনফরমাল, ফরমাল যত ধরনের সম্পর্ক রয়েছে। এবং তৃতীয়টা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। সো ডিসিশন মেকিং, রিলেশনশিপ, স্কিল ডেভেলপমেন্ট। জীবন চলার পথে এই ৩ টা সেগমেন্টে আপনি যদি কোথাও কোনো দ্বিধায় পড়েন, তখন কোনো একটা মানুষ আপনাকে তার একটা পার্সপেক্টিভ দিয়ে, তার একটা অভিজ্ঞতা দিয়ে, তার জীবনের একটা উপলব্ধি দিয়ে আপনাকে হেল্প করছে। এটাই মূলত লাইফ কোচিং। তার মানে জিনিসটা আসলে হচ্ছে অনেকগুলো জিনিসের একটা সমন্বয়। অনেকগুলো জিনিসের সমন্বয় বলা যায়। যেমন হ্যাঁ। আমাদের সুস্থ থাকার জন্য যেমন ৬ টা নিউট্রিয়েন্টস দরকার, হুম, হুম। এটাও অনেকটা সেরকম। এই প্রশ্নটা কেন করলাম? কারণ লাইফ কোচিং নিয়ে কথা বলতে গিয়ে অনেকের মধ্যে আমি একটা পার্সপেক্টিভ দেখেছি। বিশেষ করে যারা হচ্ছে স্টুডেন্ট বা আর্লি ক্যারিয়ারে আছে এরকম অনেক মানুষজন। যারা স্টুডেন্ট আরকি বিশেষ করে। আচ্ছা, লাইফ কোচিং করলে কি আমার হচ্ছে রেজাল্ট ভালো হবে? আর যারা হচ্ছে আর্লি ক্যারিয়ারে আছে, আচ্ছা লাইফ কোচিং করলে কি আমার হচ্ছে মানে ক্যারিয়ারের সিঁড়িটা আমি তরতর করে পার হতে পারবো? আমি কি বড়লোক হয়ে যাবো? আমার কি ইনকাম বেড়ে যাবে? আমি কি বস হয়ে যাবো? এইরকম একটা টেনডেন্সি কিন্তু থাকে। হ্যাঁ কিংবা নাতে যদি উত্তর দিতে হয়, অ্যান্সার হচ্ছে বলতে হবে না। কেন না বলতে হবে? কারণ আমি আগেই বলেছি এটা অনেকগুলো জিনিসের যোগফলের একটা আপনার পার্সোনাল লাইফের প্রোগ্রেস কিংবা সাকসেস আপনার জায়গা থেকে চলে আসে। আমরা তো আসলে কোনো কিছু গ্যারান্টি করতে পারি না। বাট আমরা যদি একটা মানুষকে প্রপার টাইমে প্রপার গাইডলাইনটা দিতে পারি, প্রবাবিলিটি বাড়ে। তার সাকসেসফুল হওয়ার, স্যাটিসফ্যাকশন পাওয়ার, হুম। আর্নিং বাড়ার কিংবা একটা ফুলফিলমেন্ট পাওয়ার। প্রবাবিলিটিটা বাড়ানোর ব্যাপারে আমরা বলতে পারি হ্যাঁ, প্রবাবিলিটি বাড়বে।
কিন্তু গ্যারান্টেড কিনা এটা কিন্তু বলা যায় না। তার মানে একটা মানুষকে তো কখনোই আরেকটা মানুষে ট্রান্সফর্ম করা মানে কখনোই পসিবল সম্ভব না। না। কিন্তু একটা মানুষকে তার মানে নিজের বেস্ট ভার্সনটা হতে হেল্প করা যায়। হ্যাঁ, তাকে আমরা তাদের বেস্ট ভার্সনটা হতে আমরা হেল্প করতে পারবো। এই লাইফ কোচিং করাতে গিয়ে আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স কি? যে পার্টিকুলার একটা মানুষের তো হচ্ছে একেক ধরনের একটা মেন্টালিটি থাকে বা পার্সোনালিটি টাইপ থাকে। এরকম কি আছে যে কোনো একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল যাদের পার্সোনালিটি একরকম, এদেরকে হচ্ছে ট্রেন করা সহজ বা এদেরকে ট্রান্সফর্ম করা সহজ, কিংবা আরেকটা পার্টিকুলার গ্রুপ যাদের হচ্ছে এই জিনিসটা করা খুব ডিফিকাল্ট? আমি একটু এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড এবং হ্যাঁ, হ্যাঁ। প্রেক্ষাপট সহ বললে আপনার জন্য ডেফিনিটলি, ইজি হবে। ডেফিনিটলি। যে আমি আসলে এই লাইফ কোচিং এর আইডিয়াটা আসলে কিভাবে পেলাম হুম, বা হুম, হুম। ইনিশিয়াল দিনগুলোতে কিভাবে হয়েছিল। আবার বাবা একজন সরকারি কর্মকর্তা হওয়ার কারণে উনি বিশেষ প্রশাসনে ছিলেন। উনি বিভিন্ন জেলায় ঘুরতেন। আমিও বিভিন্ন জেলায় তার সাথে আমার থেকে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমার মেশার একটা সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। সো আমি আমার সময়ের বাংলাদেশের যতগুলো বিভাগ রয়েছে, সব বিভাগেই আমার অন্তত একটা না একটা স্কুলে পড়া হয়েছে। মানে দীপু নাম্বার 2 এর দীপুর চেয়ে আমার স্কুল সংখ্যা আসলে বেশি। কারণ আমার দেখা গিয়েছে ১ বছরে ২ বার বদলি হয়েছে, আমরা সেখানেও চলে গিয়েছিলাম। তো এর ফলে যেটা হয়, আমি শুরুর দিকেই বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষজন, বিভিন্ন বিভাগের মানুষজন তারা কিভাবে আসলে অপারেট করে, হুম, কিভাবে চিন্তা করে একটু জানার সুযোগ হয়েছে। অনেক যে বেশি সেটা না। পরবর্তীতে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমি জাহাঙ্গীরনগর আইবিএ তে সেখান থেকে আমি বিবিএ করি। আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরবর্তীতে আমি প্রচুর বিতর্ক, ব্যবসায় প্রতিযোগিতা, এমইউএন এই সমস্ত কম্পিটিশনের কারণে দেখা গিয়েছে আমি আমার নিজের ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করতে গিয়ে হুম, হুম। মোটামুটি বাংলাদেশের যে ১৫০'র কাছাকাছি ইউনিভার্সিটি রয়েছে, এর ১০০'র কাছাকাছি ইউনিভার্সিটিতে আমার তখন ভিজিট করার সুযোগ হয়েছিল। আমি এই ২ টা এক্সাম্পল দিচ্ছি, এর ছোট্ট ২ টা কারণ ওই যে ডাইভার্সিটি মানুষের হুম, সাথে হুম, হুম, মেশার হুম। এবং কম্পিটিশন গুলো যখন আমাকে নিয়ে গিয়েছে, এর পরবর্তীতে দেখা গিয়েছে দেশের ভেতরে এবং দেশের বাইরে কিছু কম্পিটিশন আমি উইন করলে ওই ইউনিভার্সিটি গুলো আমাকে ১ম বারের মতো ছেলে-মেয়েদের সাথে ওয়ার্কশপ নেওয়ার জন্য যে কিভাবে গুছিয়ে কথা বলতে হয়, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, রাইট। কিভাবে সুন্দর করে একেকটা যুক্তি উপস্থাপন করা যায়, এগুলোর উপরে আমাকে ক্লাস নেয়ার জন্য নিয়ে যেত। তখন থেকে আমার লাইফ কোচিং এর আইডিয়াটা মাথায় আসে। কিভাবে আসে বলি, আমি হয়তো কোনো একটা জায়গায় তাদের আমি পাবলিক স্পিকিং এর উপর একটা ওয়ার্কশপ নিচ্ছি। হুম, তাদেরকে আমি একটা সাজেশন দিলাম যে তোমরা এরকম যত পারো স্পিচ কম্পিটিশন, প্রেজেন্টেশন এবং ডিবেট কম্পিটিশনে তুমি যাও, গিয়ে পার্টিসিপেট করো। তাহলে তোমার স্কিলটা ডেভেলপড হবে। তারা কেউ হয়তো আমাকে জিজ্ঞেস করে বসলো যে, "ভাইয়া আমি তো পার্টিসিপেট করতে চাই। কিন্তু আমার বাবা-মাকে সম্ভবত আমি এটার গুরুত্বটা বুঝাইতে পারব না।" হুম। পরে আমি তাদেরকে একটু করে সাজেশন দেওয়া শুরু করলাম যে তুমি কিভাবে তোমার বাবা-মার সাথে সম্পর্কটা ভালো রাখবা, যাতে করে তোমার একটা স্কিল ডেভেলপমেন্টের ইনিশিয়েটিভকে তারা অ্যাপ্রিশিয়েট করে। দেখা গেল আমি ওই ওয়ার্কশপে স্টুডেন্টদের সাথে বসার পাশাপাশি বাবা-মাদের সাথে আমি বসার আস্তে শুরু করলাম। এবং তখন আমি দেখলাম স্কিল গ্যাপ আমাদের যত বড় সমস্যা, তার চেয়েও বড় সমস্যা কিংবা বড় গ্যাপটা আমাদের চলে আসতেছে ফ্যামিলি থেকে। একটা ছেলে কিংবা মেয়ে সে তার বাবা-মার সাথে কথা বলতে ভয় পায়। সে একটা জিনিস বুঝতে পারতেছে না। সে বাবা-মার সাথে সাহায্য চাইতে ভয় পায়। বাবা-মার কাছে আমাদের ক্ষমা চাইতে হয় মাঝে। ক্ষমা চাওয়ার কোনো লেসন তাদের ভিতরে তৈরি হয়নি। ইভেন এটা আসলে শুধুমাত্র সন্তানের সাইড থেকে না। আমরা বাবা-মারাও অনেক সময় কিছু বিষয় আমরা এভয়েড করে এড়িয়ে যাই। তখন আমি আস্তে ডটগুলোকে কানেক্ট করার চেষ্টা কিন্তু করি। এই জিনিসগুলো তো পাবলিকলি কেউ অ্যাডমিট করতে চায় না। এটা কেউই পাবলিকলি অ্যাডমিট করতে চায় না। এবং সেখানেই যে আপনার প্রশ্নের যে উত্তরটা, যেই ফ্যামিলিতে বাবা-মার মধ্যে কমিউনিকেশন ওপেন, হুম, তাদেরকে হেল্প করাটা ইজি। রাইট। কারণ তারা সেটা নিয়ে তার বাবা-মার কাছে ওটা কমিউনিকেট করতে পারে, এক্সিকিউট করতে পারে। যেই মানুষটা ইন্ট্রোভার্ট, তাকে হেল্প করা টাফ। কেন হেল্প করা টাফ লাইফ সে কোচিং এ বলি? ওপেন আপ করে না খুব একটা। কারণ সে যদি তার প্রশ্নই আমাকে শেয়ার না করে, হুম, আমার পক্ষে উত্তর খোঁজার চেষ্টা করাটাও সম্ভব না। সো এইটাকে আসলে আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই আপনাকে। এটা মানে আ আমার বাসায় আমার বাবা আমাকে প্রচুর লাইফ লেসন এর অনেক গল্প শুনিয়েছেন। তার মধ্যে একটা খুব অ্যামেজিং স্টোরি। সেটা হচ্ছে গ্রামে একটা কৃপণ কাকা ছিলেন। তার কাছে যদি কেউ কিছু চাইতো, সে দিত না।
কিন্তু অনেক অবস্থা সম্পন্ন সে। গ্রামের মানুষজন একবার সেই চাচাকে মানে তার কাছ থেকে হয়তো একটু ধান চাবে, একটু গরুর দুধ চাবে, রুটি চাবে। মানে গ্রামের যারা আসলে একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা কিন্তু মাঝে মাঝে অবস্থা সম্পন্ন মানুষের কাছ থেকে হেল্প হুম, চায়। হুম। উনার সবচেয়ে অপছন্দের বাক্য হচ্ছে, আমাকে এটা দেন। একদিন ওই চাচা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে হঠাৎ করে একটা কুয়ার মধ্যে পড়ে গেছে। কুয়াতে পানি ছিল না, কিন্তু অনেক গভীর, জায়গাটা খুব শুষ্ক একটা জায়গা। উনি পড়ে চিল্লাচিল্লি করতেছে, এই আমাকে এখান থেকে বের করো। আশেপাশের মানুষজন চিল্লাচিল্লি শুনে তার কাছে আসছে, গিয়ে এখন চাচাকে হেল্প করতে হবে। সবাই বলতেছে, চাচা আপনার হাতটা একটু দেন, আমরা আপনাকে টেনে তুলি। সে তার হাতও দিচ্ছে না, কারণ ওই যে তার সারা জীবনের কন্ডিশনিং ছিল, সে কাউকে কিছু হ্যাঁ, দিবে না, সে ওই সে কুয়ার হাতও দিবে না। নিচের মধ্যেই পড়ে আছে, সে হাতও দিচ্ছে না। তখন যেটা হয়, এই ধরনের প্রত্যেকটা গল্পের লাস্টেই একজন করে আপনার মতো বুদ্ধিমান মানুষ থাকে, যারা অবস্থা বুঝে ব্যবস্থা নিতে পারে। সো এরকমই আপনার মতো একজন বুদ্ধিমান মানুষ সে কুয়ার পাশে গিয়ে সে বুঝছে যে এই চাচা তো কৃপণ, সে তো কিছু দেয় না, ওকে আমি তাহলে একটু কথাটা ঘুরাই বলি। চাচা এক কাজ করেন, আপনার হাত দেওয়া লাগবে না, আপনি আমার হাতটা নেন। এটা ধরে উঠে পড়ে। এবার সে খপ করে ধরে এবার ফেলছে। সে খপ করে ধরছে এবং সে উঠে পড়ছে। এই স্টোরিটা আমাকে একটা খুব অ্যামেজিং, এই স্টোরিটা আমাকে বলার পরবর্তীতে আমার বাবা আমাকে জিজ্ঞেস করছিল, তুমি এখান থেকে কি শিখছো? আমি অনেক বলছে, হ্যাঁ বুদ্ধি দিয়ে অনেক কাজ আদায় করতে হয়, কমিউনিকেশনটাকে একটু যদি আমি চেঞ্জ করে অনেক কিছু আদায় করা যায়। আমি এই ধরনের অনেক অ্যান্সার হচ্ছে আমি আমার বাবাকে দিয়েছিলাম। কিন্তু উনি আমাকে একটা খুব ভ্যালুয়েবল পার্সপেক্টিভ দিয়েছিলেন। ভ্যালুয়েবল পার্সপেক্টিভটা হচ্ছে এরকম, যখন ওই যে গর্তে পড়ে রয়েছেন চাচা, তখন তাকে হেল্প করার জন্য অনেক মানুষ ছিল চারপাশে। সবাই তাকে হেল্প করতে চেয়েছিল। কিন্তু কেন ওই চাচার প্রবলেমটা সলভড হয় নাই? কারণ উনি নিজে থেকে হাত বাড়ান নাই। এবং এই লেসনটাই তখন আমাকে এক বাক্যে বুঝায় দেওয়া হয়েছিল এইভাবে, জীবনে বিপদে পড়লে হেল্প চাবা। দেয়ার ইজ অলওয়েজ সামওয়ান যে তোমাকে হেল্প করবে। সো ওই বিশ্বাসের জায়গাটা আসলে অনেক স্ট্রং। একজন লাইফ কোচ কিংবা যেকোনো একজন মানুষ লাইফ কোচের জন্য আসলে ওই অনেক বড় ডিগ্রি সেরকমই না। আপনি যখন ক্লাস নিচ্ছেন আপনার স্টুডেন্টদের সামনে, আপনি কিন্তু তাদের শুধুমাত্র একাডেমিক কোচ না, আপনি তাদের লাইফ কোচও। তারা ওই নলেজটাকে পার্সোনাল লাইফে কিভাবে ব্যবহার করবে। আপনার বাবা-মাও আপনার লাইফ কোচ, আপনার বড় ভাই-বোন আপনার লাইফ কোচ। আপনি যদি বিয়ে করেন, আপনার হাসব্যান্ড কিংবা ওয়াইফ আপনার লাইফ কোচ হবে। সো সেই মানুষগুলা জেনুইনলি চায় আপনি ভালো থাকেন। কিন্তু কখন তারা আপনাকে ভালো রাখতে পারবে? যখন আপনি শেয়ার করছেন তাদের সাথে, আপনার কাছে ভালো বলতে কি বোঝায়? আপনি যখন শেয়ার করছেন তাদের সাথে যে ভালোটা অ্যাচিভ করার পথে আপনি কোথায়, কোথায় সাফার করছেন। আপনি যদি প্রশ্ন করেন, দেয়ার ইজ অলওয়েজ সামওয়ান যে আপনাকে হেল্প করবে। কেউ না কেউ আছেই। আপনি একটা বিপদে পড়েছেন, আপনি একটা জায়গায় আপনি আ পরামর্শ লাগবে। আপনি ১০ টা মানুষের কাছে হেল্প চাইলেন, ৯ টা মানুষ রিজেক্ট করল, একটা মানুষ আপনাকে সাজেশন দিয়ে হেল্প করল, ওই একটা মানুষই এনাফ। কিন্তু এই একটা মানুষের কাছে আপনার রাইট নলেজটা পাওয়ার জন্য আপনার অন্তত আরো ৯ টা মানুষের কাছে আপনার ওপেন আপ হতে হবে। হুম। আদারওয়াইজ আপনি কিন্তু সেই একটা মানুষকে পাবেন না। ভাই এইখানে আপনার কথা থেকে আমার মাথায় হচ্ছে মানে ২ টা জিনিস ক্লিক করলো। হ্যাঁ, একটা হচ্ছে যে আমরা সবসময় যখন ভাবি যে আচ্ছা আমরা একটা মানুষকে হেল্প করব বা একটা মানুষের হচ্ছে প্রবলেম সলভ করব। সো অনেক সময় এটা মাথায় থাকে না যে একটা মানুষ তো আসলে আর একটা মানুষ না। তার সারাউন্ডিংস, তার যে ব্যাকগ্রাউন্ড এই সবকিছু মিলে আসলে সে একটা মানুষ। সো ওই জায়গাটা না বুঝলে মেবি তাকে আমি যেই দাওয়াই দেই না কেন, সেটা আসলে তার জন্য কাজ নাও করতে পারে। সো ওইটা বুঝে হচ্ছে তাকে হ্যাঁ, হেল্পটা করা লাগে। এইটাকে আসলে মানে আমরা যখন কারো সাথে এরকম কনসালটেশনে বসি, হুম, হুম। আমরা তখন তাদেরকে এই জিনিসটা বলি, দেখেন জীবনটা আপনার, ডিসিশনটাও আপনিই নিবেন। কিন্তু ডিসিশন নেওয়ার আগে কোন, কোন পার্সপেক্টিভ আপনি ভাববেন সেটার কয়েকটা ইনপুট আমি দিব। দেখেন ডিসিশন মেকিং এর ফ্যাক্টরটা আমি শেয়ার করে দিব। হুম, হুম। ডিসিশনটা আপনার। রাইট। এইটা একটা বিষয় ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে এইটা মানে entrepreneurial মাইন্ডসেটটা কিভাবে কাজ করে সেই বিষয়ে হচ্ছে একটা পয়েন্ট মাথায় আসলো। সেটা হচ্ছে ধরা যাক আপনি অনেক জায়গায় ঘুরেছেন, অনেক জায়গায় অনেক মানুষের সাথে মেলামেশা করেছেন। যেই ডিবেটগুলোর কথা বললেন বা কম্পিটিশনগুলোর কথা বললেন, অনেক ভার্সিটিতে যাওয়া হয়েছে। ওইখানে গিয়ে
আপনি দেখেছেন বা আপনার এক্সপেরিয়েন্সে এসছে যে এইরকম মানুষ এরকম হেল্প চায়। তার মানে এখানে তাদেরকে হেল্প করার একটা অপরচুনিটি আছে এবং সেখান থেকে হচ্ছে আপনার লাইফ কোচিং এর আইডিয়াটা এসছে। আপনি এখন লাইফ কোচিং দিচ্ছেন। সো একটা প্রবলেম সলভ করতে গিয়ে সেখান থেকে হচ্ছে একটা আ সমাধান তৈরি হচ্ছে এবং এই সমাধানটাকে আপনি প্রফেশন হিসাবে নিয়েছেন। এইটা একটা জিনিস হতে পারে। আবার এরকমও কিছু কেস আছে যে আমি দেখতে পাচ্ছি যে অমুকের নিড আছে। সো আমি এখন ট্রুলি ওর নিডটাকে সলভ করতে না চেয়ে ওর যে নিড আছে এইটাকে যদি আমি ক্যাপিটালাইজ করতে চাই, সেখান থেকেও কিন্তু হচ্ছে কাইন্ড অফ মানে বিজনেস অপরচুনিটি ক্রিয়েট করা পসিবল। বিজনেস অপরচুনিটি আসলে আসে কোন জায়গা থেকে সেটা বলি। এটাকে বলা হয় পিএসপি, প্রবলেম সলভিং প্রোডাক্ট। হুম, হুম। আপনি মানুষের ইট ইজ অল অ্যাবাউট আইডেন্টিফাইং দ্য প্রবলেম অ্যান্ড সলভিং দ্য প্রবলেম। তো এটার আসলে দুটো পার্সপেক্টিভই আছে। কারণ পৃথিবীতে ওই বলে না যে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক, এটাও অনেকটা সেরকমই। কারণ আমাদের যত সময় যাবে নতুন প্রবলেম তৈরি হবে এবং সেইটার দ্বারা আমাদের যে প্রবলেমের সলিউশনটা এখন কেউ যদি সলিউশনটাকে সে ভলান্টারিলি দিতে চায়, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। সে যদি সেই সলিউশনটাকে একটা রেভিনিউ মডেলে নিয়ে আসতে চায়, তাহলেও ফাইন, কোনো সমস্যা নেই। বাট এইখানে হচ্ছে যখন সে একটা রেভিনিউ মডেলে নিয়ে যাবে, তখন তার কিছুটা রেসপন্সিবিলিটি চলে আসবে এক্সাক্টলি। এবং তাকে আরেকটু অন্যের চেয়ে বেশি কশাস হতে হবে। তাকে অন্যের থেকে আরেকটু বেশি ডিটেইলড ওরিয়েন্টেড হতে হবে। সো দুটো ওয়েতেই কাজ করা যায় এবং এই দুটোর কোনোটাকে আসলে আমি প্রবলেম হিসেবে দেখি না। আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনাকে বলি। আমাদের যিনি মানে পৃথিবীতে আপনি যত আ নামকরা মানুষদেরকে দেখবেন, ইউএস এর যারা প্রেসিডেন্ট তাদের প্রত্যেকেরই পার্সোনাল কোচ আছে। হুম, হুম। লিওনার্দো ডিক্যাপ্রিও থেকে শুরু করে হলিউডের টপ যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদেরও পার্সোনাল কোচ আছে এবং তারা কেউ অ্যাক্টর না। যারা আমাদের স্পোর্টস পার্সোনালিটি তাদেরও পার্সোনাল হ্যাঁ। কোচ আছে এবং তারা কেউ অ্যাক্টর না। তারা কেউ হয়তো ফোকাস নিয়ে কাজ করে, কেউ লাইফের পার্সপেক্টিভ নিয়ে কাজ করে। আমাদের দেশের যত দেখেন আমাদের কোচ না হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু যেকোনো ডিসিশন নেওয়ার আগে উনিও কিন্তু অ্যাডভাইজারদের সাথে হ্যাঁ, হ্যাঁ। কনসাল্ট করেন। অ্যাডভাইজাররা কি করেন? অ্যাডভাইজাররা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ডিসিশন নিয়ে দেন না। যেটা করেন ডিসিশন মেকিং এর আগে কোন জায়গার কোন এক্সাম্পল আমার দেখা দরকার, কোন দেশের কোন মডেল আমার ফলো করা দরকার, কোন ফ্যাক্টর আমার মাথায় রাখা দরকার। শর্ট রানে আমার অপরচুনিটি কস্ট কি, লং রানে আমার অপরচুনিটি কস্ট কি। অর্থাৎ একটা ডিসিশন নেওয়ার আগে তো আমার একটা কমপ্লিট পিকচার দেখতে হবে। ওই বিষয়ে কিন্তু তারা হেল্প করেন। সো আপনি যেই প্রফেশনের মানুষকেই দেখেন না কেন, প্রত্যেকটা জায়গাতে কোনো না কোনো একটা থার্ড আই ভিউ কিংবা একটা বার্ড আই ভিউ হুম, হুম, হুম। 100% লাগে। কারণ আমাদের অনেক সময় দেখা যায় কি আমাদের ডিসিশন মেকিং এর কোনো না কোনো ফ্যাক্টর আসলে মিস হয়ে যায়। এটার জন্য কিন্তু এই কোচটা সবারই লাগে। সো এই ক্ষেত্রে আমি কোচিংটাকে দুটো ভার্সনেই হুম, দেখি। হুম। যে আপনার লাইফে অবশ্যই কিছু ইনফর্মাল মানুষ থাকবে। আপনার অবশ্যই এমন কিছু বেস্ট ফ্রেন্ড লাগবে, যারা আপনাকে চেনে, আপনার ফিউচার জানে, আপনি কোথায় ভুল করতে পারেন সেটা সম্পর্কে জানে এবং আপনাকে তারা ভুল থেকে সরায় রাখবে। সো আপনার ওই ইনফর্মাল ফ্রেন্ডও লাগবে, প্লাস আপনার লাইনের কিছু প্রফেশনাল এক্সপার্টও লাগবে যে আপনাকে ওই স্কিল ডেভেলপমেন্টের জায়গায় রাইট প্রফেশনাল ডিসিশন নেওয়ার জন্য তারা আপনাকে হেল্প করবে। এক্সাক্টলি। দুটোই আসলে লাগে। ভাই আপনি মেইনলি কাদেরকে নিয়ে কাজ করেন? আপনার ফোকাস গ্রুপ কারা? আমার ফোকাস গ্রুপ মেইনলি হচ্ছে যারা 18 থেকে 35 বছরের ভেতরে রয়েছেন, অর্থাৎ যারা রানিং স্টুডেন্ট, আর্লি ক্যারিয়ার, মিড লেভেল প্রফেশনালে যারা আছেন। এই জায়গাটায় আপনি হচ্ছে কিভাবে হেল্প করেন তাদেরকে? যদি আমি ২ টা সেগমেন্টে ভাগ করি যে যারা হ্যাঁ, এখনো স্টুডেন্ট হ্যাঁ, আর যারা হচ্ছে এখন একটা ক্যারিয়ারে আছেন। হ্যাঁ, মেবি আর্লি স্টেজে বা হ্যাঁ। মিড স্টেজে এরকম। সো দুটোর জন্য কি হচ্ছে মানে প্রসিডিউর কি আলাদা? বা হচ্ছে যে জিনিসগুলো কনসিডারেশন এ আনতে হয় ডিসিশন মেকিং ফ্যাক্টর গুলো, এগুলো কি বেশ আলাদা নাকি হচ্ছে এর মধ্যেও আসলে প্রায় কমন কাছাকাছি। ফ্যাক্টর আমি থাকে? একটু তাহলে আপনাকে ভাগ করে হ্যাঁ, হ্যাঁ, বলি। হ্যাঁ। আমাদের ইউনিভার্সিটিতে ৪ টা ইয়ার রয়েছে। কোন ইয়ারে মানুষ কোন ধরনের স্ট্রাগল ফেস করে এইটার একটা বেসিক টেমপ্লেট আছে। আমি একটু বলি, দেখেন আপনি বেলাতে পারেন কিনা। হুম, হুম। যখন আমরা ফার্স্ট ইয়ারে থাকি, জীবনে ১ম বারের মতো আমরা স্বাধীনতা পাচ্ছি। ১ম বারের মতো আমরা ভার্সিটিতে আসছি। বাবা-মারা আমাদেরকে আগের মতো স্কুল কলেজে দিতে যায় না। সো লাইফের ওই ১ম বারের মতো পাওয়া স্বাধীনতাটাকে আসলে কিভাবে কাজে লাগাতে হয়, হুম, এইটা নিয়ে ১ম সাফারিংস। 2nd, আপনি দেখবেন এখানে কিছুটা দায় আমাদেরও আছে।
সেকেন্ড যেটাই বলো, আমরা অনেক সময় যারা যারা এরকম ক্যামেরায় স্ক্রিনে কথা বলে, যারা যারা ইনফ্লুয়েন্সার, সেলিব্রিটি, আমাদের একটা খুব নেগেটিভ প্রবণতা রয়েছে। এটা আমি নিজের ওপরেই দোষটা নিচ্ছি যে আমরা অনেক সময় খারাপ রেজাল্ট করাটাকে হাইলাইট করি। ইয়েস। এই জিনিসটা থেকে আমাদের দেখা যায় ফার্স্ট ইয়ারে গিয়ে একটা স্টুডেন্ট সে তার একাডেমিক রেজাল্ট, যেটা তার ফাউন্ডেশন তৈরি হওয়ার বিষয়। কারণ দেখেন, ফার্স্ট ইয়ারে 3টা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। প্রথম, সবচেয়ে ইজি কোর্স আপনাকে পড়াচ্ছে। সেকেন্ড, টিচাররা প্রথমবারের মতো আপনার প্রতি একটা ইমপ্রেশন তৈরি করছে। এটাও খুব ইম্পর্টেন্ট। আমরা শুধুমাত্র রেজাল্ট ফ্যাক্টর চিন্তা করি, ইমপ্রেশন ফ্যাক্টর কিন্তু আমরা চিন্তা করি না। এবং থার্ড যেটা, সেটা হচ্ছে আমি যদি ABCD, যেটা আমার প্রথম চ্যাপ্টার, ওইটাই যদি আমার গ্যাপ থাকে, পরের ইয়ারগুলোতে আমি চাইলেও সেই গ্যাপ আমি ফিল আপ করতে পারবো না। কিন্তু ওই যে ফার্স্ট ইয়ারে গিয়ে আমরা প্রথমবারের মতো স্বাধীনতা পাচ্ছি, আবার আমাদের মতোই হয়তো আমরাই মাঝে মাঝে হয়তো তাদেরকে হাইলাইট করি যে রেজাল্ট ডাজন্ট ম্যাটার। এইটার কারণে দেখা যায় একটা মানুষের ফার্স্ট ইয়ারে গিয়ে সে ভুল ডিসিশন নিয়ে নেয়। সো প্রথম সে একটা ওভার ফ্রিডম পাচ্ছে, একাডেমিক রেজাল্টটা তার খারাপ হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে, আর যেই দুইটা জিনিস একটু টেকনিক্যাল, একটা হচ্ছে সে নতুন ফ্রেন্ড সার্কেল পেয়ে ফ্যামিলিকে ভুলে যায়। যেই বাবা মার থেকে তার ফ্রেন্ড সার্কেলের প্রায়োরিটি বেশি হয়ে যায়। এবং এই ফ্রেন্ড সার্কেলের ভেতরে যেমন আমাদের শুধুমাত্র ইনফর্মাল ফ্রেন্ডশিপ না, এর ভেতরে আমাদের রোম্যান্টিক ইনভলভমেন্ট এগুলোও চলে আসে। সো এইটার কারণে দেখা যায় একটা মানুষের থেকে আর ফার্স্ট ইয়ারে প্রচুর পরিমাণ স্ট্রাগল করে, সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারের স্ট্রাগলগুলো প্রায় কাছাকাছি, কনফিউশন থাকে। আমার ফিউচারে অনেকগুলো ক্যারিয়ার ট্র্যাক আছে, আমি কোনটায় যাব, কোনটা আমার জন্য ভালো হবে। সো ক্যারিয়ার রিলেটেড কনফিউশন তৈরি হয়। যখন সে আস্তে আস্তে আরও হায়ার লেভেলে যায়, ফাইনাল ইয়ারের দিকে যায়, তখন তার সিভি রাইটিংটা সে কীভাবে করবে, ইন্টারভিউয়ে সে কীভাবে কথা বলবে, তার ইংলিশটা সে আরেকটু কীভাবে ডেভেলপ করতে পারে, প্রফেশনাল নেটওয়ার্কিংটা আমি কিভাবে করব, কিছু সফটওয়্যার যেগুলো প্রফেশনালি আমার জানা দরকার সেগুলো আমি কিভাবে শিখব, এগুলো তার মাথায় চলে আসে। এবং যখন কিনা দেখেন, একটা ছেলে যখন সে ফোর্থ ইয়ারে পড়ছে, তখন তার বয়স কত হয়, আনুমানিক 22 থেকে 23, যদি ধরি সে কোনো সেশন জ্যাম পাচ্ছে না। আমরা সবসময় সেরকম লাকি হই না, অনেক সময় 25 বছরও লেগে যায়। তো আপনি চিন্তা করে দেখেন, 25 বছর বয়সে বা 24 বছর বয়সে যখন আপনি ফাইনাল ইয়ারে আছেন, সেই মুহূর্তে আপনার আগের দিকের ব্যাকলগগুলো আছে। যেহেতু আপনি বইটা পড়েন, আপনি অবশ্যই ব্যাকলগ সম্পর্কে জানবেনই। আগের দিকের ব্যাকলগগুলো আছে, ফিউচারে সে কোন লাইনে যাবে সে ওইটা নিয়ে চিন্তা করতে পারতেছে না। ইভেন একটা সে যদি ছেলে হয়, আমাদের যেটা হয়, ওই ফাইনাল ইয়ারে পড়া একটা ছেলে, সে যেই মেয়ের সাথে এখন সে রোম্যান্টিক্যালি ইনভলভ, প্রতি সপ্তাহে দেখবেন সেই মেয়ের বাসায় একটা না একটা বিয়ের প্রস্তাব আসবে। এবং সে, ওই ছেলেটা, সে প্রত্যেকটা উইকে সে ইনসিকিউর ফিল করবে। সে না পারবে তার একাডেমিক্সটাকে তখন ডেভেলপ করতে, না পারবে বাবা মার সাথে শেয়ার করতে, না পারবে সে তার ভালোবাসার মানুষকে কোনো একটা প্রমিস দিতে, সে তার ফিউচারটা সে বুঝতে পারতেছে না। এবং ওই সময় ওই ছেলেটা একটা আনফেয়ার কম্পিটিশনে পড়ে যায়। অনেকে আবার ফ্যামিলিকে হচ্ছে সাপোর্ট দেওয়ারও একটা অনেকের আবার তখন, ব্যাপার এবং থাকে। এইখানেই যেটা হয়, ছেলের বা মেয়ের বয়স যখন 25, বাবা মার বয়স তখন +-50। 50-এর পরপর দেখবেন সে ফিজিক্যালি বাবা মা উইক হয়ে যাচ্ছে, মাঝে মাঝে তাদের ডাক্তার দেখাইতে হচ্ছে, ছোটোখাটো রোগ ব্যাধি হচ্ছে। তার যদি ছোট বোন থাকে, তার দায়িত্বটা তার নিজের। So আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষের জন্য ওই ফাইনাল ইয়ারটা অনেক অনেক বেশি টাফ হয়। সো আপনি আমাকে যেই প্রশ্নটা করলেন না, আমি আপনার প্রশ্নগুলো একটু ডিটেইলে অ্যান্সার দিচ্ছি এই কারণে, যাতে আমরা ওয়াইড রেঞ্জের মানুষকে এই জায়গাটায় টাচ করতে পারি। আমরা যদি ওই প্রথম বর্ষ থেকেই আমরা যদি ধাপে ধাপে প্রবলেমগুলোকে যদি আমরা অ্যাড্রেস না করি, আমরা ফাইনাল ইয়ারে গিয়ে আমরা পারবো না। সবচেয়ে যেটা প্রবলেম হয় কি জানেন, আমরা আমাদের লাইফের লাস্ট মোমেন্টে বেস্ট অ্যাডভাইসগুলো পাই, যখন সেই অ্যাডভাইস কাজে লাগানোর কোনো স্কোপ থাকে না। হোয়াট অ্যাবাউট সেই অ্যাডভাইসগুলো যদি একটু আগে আমরা পাই? ফার্স্ট ইয়ারে যদি একটা ছেলেকে প্রপারলি জানানো হয় যে তোমার একাডেমিক রেজাল্টটা কেন ইম্পর্টেন্ট, সে সেকেন্ড, থার্ড, ফোর্থ ইয়ারে গিয়ে সেটার একটা রেজাল্ট পাবে। এখন সে ফোর্থ ইয়ারে গিয়ে কয়েকদিন পরে সে জবে অ্যাপ্লাই করবে, এখন যদি তাকে এই কাউন্সেলিং করানো হয় যে তোমার তো রেজাল্ট ভালো হওয়া উচিত ছিল, সে কিভাবে করবে? ওর তো ফাইনাল ইয়ার চলে আসছে। হ্যাঁ, তখন মানে মনে হয় যে কেউ আগে কেন বলল কেউ না? কেন আগে বললো না? ইভেন যেটা হয় কি, আমি মনে করি আমাদের যারা ইউনিভার্সিটির টিচাররা রয়েছেন, তারাও তাদের ক্লাসে এই ইস্যুসগুলো তাদের ডিসকাস করা উচিত। সেটা কিন্তু করা হয় না। এইটা খুব একটা আসলে করা হয় না। এবং এই ডিসকাশনটা আসলে খুব প্রয়োজন। কি দেখেন, এর মানে এই না প্রত্যেককে 4 আউট অফ 4 পাইতে হবে।
কিন্তু যে যেই সেক্টরে যাবে ওই সেক্টরের জন্য সেফ সিজিপিএ কত, ওই সেক্টরে কত জিপিএ হলে সে ফেয়ার প্রবাবিলিটি তৈরি করতে পারবে রিক্রুটমেন্টে, কত জিপিএ হলে সে বাইরের অমুক র্যাঙ্কের ইউনিভার্সিটিতে সে যেতে পারবে, এই বিষয়ে আসলে আমাদের একটু স্পেসিফিক গাইডলাইনের ডিসকাশনটা এটা ক্লাসের ভেতরে হওয়াটা অনেক অনেক জরুরি। কিন্তু এটা সামহাও হয় না, এবং না হওয়ার কারণে ক্ষতিগ্রস্তটা আসলে স্টুডেন্টরা হয়, বাচ্চারা হয়। আহ, একটু বলি, যেমন আমি আমার লাইফে আসলে আমি 1-to-1 কোচিং সবচেয়ে বেশি যাকে করানোর সুযোগ পেয়েছি সে হচ্ছে আমার ছোট ভাই। কারণ সে হচ্ছে আমার বাসায় থাকে, পাশাপাশি রুমেই থাকে একসাথে। আমাদের আমাদের ফ্যামিলি কালচার একটা অংশ হচ্ছে আমরা দিনে প্রত্যেকটা মোমেন্টে খাওয়ার সময় আমরা একসাথে বসবো, তখন আমরা একে অপরের সাথে শেয়ার করি মানে আমাদের সারাদিন কেমন ছিল, আমাদের ফিউচার প্ল্যান কি, এবং সেই সময়টা আমরা একে অপরকে হেল্প করে আমাদের আইডিয়াস দিয়ে, এবং আমাদের ওই খাওয়ার সময় ডিসকাশনটা ওইরকম হয়। আমি আমার ছোট ভাইকে যেটা মূলত আমি আসলে শেয়ার করার চেষ্টা করেছিলাম যে তোমাকে একাডেমিক্সটাও ভালো রাখতে হবে, প্লাস তুমি যদি ফিউচারে বাইরে ভালোভাবে পড়তে চাও তোমাকে অবশ্যই তোমার রিসার্চ এবং রাইটিং স্কিলটাকে ডেভেলপ করতে হবে। তুমি তোমার পছন্দের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সবগুলোতেই যাতে তোমার ব্যালেন্স থাকে। এবং 4 বছর ব্যাপী কাজটা কিভাবে হয়েছে বলি, 4 বছর ব্যাপী প্রত্যেক দিন বসে ডিনার টেবিলে আমাদের আলোচনা হয়েছে। ওর সাথে প্রতি 2 থেকে 3 দিনে আমি একবার করে তার রুমে গিয়ে আমি বসে 1 থেকে 1.5 ঘন্টা আমি কথা বলি। এটা উইকে অন্তত 2 থেকে 3 বার হয়। সে নিজেও তার বিভিন্ন আইডিয়া সে ডায়েরিতে আবার প্রশ্ন লিখে রাখে যে সে কোন কোন জায়গায় সে সাফার করতেছে, সেটা সে আমার সাথে শেয়ার করে, আম্মুর সাথে শেয়ার করে, বাবার সাথে শেয়ার করে, সেটাকে আমরা তখন অ্যান্সার দেই। সবগুলো মিলাই 4 বছর ধরে যখন কিনা আমরা তাকে ওই রেগুলার মনিটরিংয়ে রাখলাম, এবং তার বেশ কিছু টিচাররাও সে আমাকে প্রায় তার বিভিন্ন টিচারদের সে প্রশংসা আমাকে করে, যেটা শুনে আমার মনে হয় যে আমি আসলে কোন জগতে আমি বসবাস করতেছি। একটা ছোট্ট এক্সাম্পল সেই জায়গায় দিই। আমার ছোট ভাই সে যেই টিচারের আন্ডারে পড়াশোনা করে তার টিচার তাকে মাঝে মাঝে ইমেইল করে বলে যে ইউ আর ডুইং গুড, আমার মনে হয় তুমি সামনে অমুক র্যাঙ্কের ইউনিভার্সিটিতে পড়ার মতো যোগ্যতা রাখো, আমি তোমাকে আগামী সপ্তাহের এই 1.5 ঘন্টা পার্সোনাল কনসালটেশন দিতে চাই, তুমি যদি রাজি থাকো আমি তাহলে আমার শিডিউল তোমার জন্য ফাঁকা রাখবো। সো আপনিও একটা পাবলিক ইউনিভার্সিটি ছিলেন, আমিও ছিলাম। আমরা এই ধরনের প্রিভিলেজ খুব বেশি পেয়েছি কিনা আমি শিওর না, আমরা বেশিরভাগই পাই না, হয়তো খুব কম টিচাররা আমাদেরকে দেন। সো আমাকে যখন এই ধরনের এক্সাম্পল শেয়ার করা হয় যে একজন শিক্ষক সে নিজে ইমেইল করে একটা স্টুডেন্টের রিসার্চ আর্টিকেল পড়ে তাকে বলছে যে তোমার এই রিসার্চ আর্টিকেল নিয়ে এই ইউনিভার্সিটিতে তোমার পড়ার সুযোগ রয়েছে, তুমি আমার কাছে আসো, আই ওয়ান্ট টু মেন্টর ইউ, আই ওয়ান্ট টু কোচ ইউ সো দ্যাট ইউ ক্যান অ্যাচিভ ইউর একাডেমিক গোল। আমার কাছে মনে হয় এটা একটা মানুষকে অনেক বেশি এগিয়ে দেয়। এবং এই 4 বছর ধরে যখন সে ফ্যামিলি থেকেই কোচিংটা পায়, ফ্যাকাল্টিদের এই সাপোর্টটা পায়, 4 বছর পরে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বের হয়। সে তার মোটামুটি 6টার মতো তার পাবলিকেশন হয়ে গেছে। সে মোটামুটি বিভিন্ন ন্যাশনাল ডেইলিসগুলোতে সে লিখে, ইউনিসেফ থেকে সে ক্রিয়েটিভ রাইটিংয়ের উপরে আবার একটা সে অ্যাওয়ার্ডও পেয়ে গেছে। মানে পড়াশোনার বাইরে সবগুলো সাবজেক্ট মিলিয়ে সে কিন্তু একটা ব্যালেন্স জায়গায় চলে আসছে। এটা একদিনে হয় না। একদিনে হয় না কেন? এটার জন্য ওই মানুষটারও পরিশ্রম লাগে, ফ্যামিলি থেকে সাপোর্ট লাগে, ভালো একটা ফ্রেন্ড সার্কেল লাগে, এবং এটা শুধুমাত্র আমার ছোট ভাইয়েরই না, তার ফ্রেন্ড সার্কেলের প্রত্যেকটা ছেলে মেয়ে তারা একাডেমিক রেজাল্ট, পাবলিকেশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এবং তারা প্রত্যেকেই এখন যেই ইউনিভার্সিটিগুলো থেকে তারা অ্যাকসেপ্টেন্স পেয়েছে প্রত্যেকটাই বেশ প্রেস্টিজিয়াস। রাইট। সো এটা একটা কালচারের ব্যাপার। কোচিং ইজ নট অ্যান অ্যাকশন, ইট ইজ মোর অর লেস আ কালচার। ওই কালচারটা হচ্ছে অনেকটা এরকম যেখানে একটা ফ্যামিলির ভেতরে আপনার ভুল থেকে আপনার ফ্যামিলি মেম্বার শিখবে, এক্স্যাক্টলি। আমার ভুল থেকে আমার ছোট ভাই শিখবে, আমার বাবার ভুল থেকে আমি শিখবো। এই কালচারটা হয়ে গেলে অনেক প্রবলেম আসলে সলভ হয়ে যায়। হ্যাঁ, মানে ওই যে তখন যে পয়েন্টটা বলছিলাম যে একটা মানুষ তো আসলে একা না। হ্যাঁ, এই মানে যতগুলো পয়েন্ট টাচ করলেন যে ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, হ্যাঁ, কিংবা তার ফ্যাকাল্টি হতে পারে। এই সব জায়গাগুলো মিলেই তো আসলে ওর উপরে একটা প্রভাব পড়ে। হ্যাঁ, সো এই প্রভাবটাকে হচ্ছে কেউ যদি অ্যাসিমিলেট করতে পারে, যে সব জায়গায় যদি আমি পজিটিভ পয়েন্টস গুলো হচ্ছে এড করতে পারি, সেটা মিলে দেখা যায় যে অনেক বড় কিছু হয়ে যায়। হ্যাঁ, আর এই পয়েন্টস গুলোই ঠিক না থাকলে আমরা একদম সচরাচর যা দেখতে পাই, যে আমরা তো জানি যে বুয়েট কিংবা ঢাকা মেডিকেল কিংবা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসলে হচ্ছে ভালো, ভালো স্টুডেন্টরাই কিন্তু চান্স পায়। হ্যাঁ, যারা আনটিল দ্যাট পয়েন্ট
ওরা কিন্তু কোনো না কোনো কলেজের একদম সামনের সারির স্টুডেন্ট ছিল, কোনো স্কুলের সামনের সারির স্টুডেন্ট ছিল। কিন্তু এই স্টুডেন্টগুলো দেখা যায় যে লাস্টের দিকে এসে 4th ইয়ারে এসে যখন এই প্রেশারগুলো পড়ে, অনেকে কিন্তু চরমভাবে হতাশ হয়ে যায়। আমি একটু সেই হ্যাঁ, প্রচন্ড হ্যাঁ, ডিপ্রেসড হয়ে যায়। তাহলে আমাদের স্টুডেন্ট লাইফের আমি যদি বলি যে করণীয়গুলো কি কি, আমি একটু স্পেসিফিক লিস্ট করে বলি। হ্যাঁ, মানে অ্যাকশনেবল পয়েন্টস অ্যাকশন পয়েন্ট যেটা, প্রথম যেটা, যারা যারা রানিং স্টুডেন্ট আছেন প্রতি সপ্তাহে অন্তত একটা করে জবের জব ডেসক্রিপশন পড়বেন। এই সাজেশনটা আসলে ইউজুয়ালি কেউ দেয় না। আপনি বিডি জবস থেকে শুরু করে যত জবের প্ল্যাটফর্ম রয়েছে, লিঙ্কডইন বা যেটাই রয়েছে, আপনি যদি সম্ভব হয় তাহলে আমি বলি প্রতিদিনই অন্তত আপনি 20 মিনিট সময় দিয়ে কোনো একটা অর্গানাইজেশনের বা আপনি যেই সেক্টরে কাজ করতে চান, যেই ডিপার্টমেন্টে কাজ করতে চান, সেই ডিপার্টমেন্টের এন্ট্রি লেভেল, মিড লেভেল কিংবা টপ লেভেল বিভিন্ন লেভেলের জব টাইটেল এবং সেটার যে জব ডেসক্রিপশন, রিকোয়ার্ড কোয়ালিফিকেশন, এটা প্রতিদিন পড়াটা মাস্ট। এটা পড়লে যেটা হবে, আপনার এখন থেকেই আপনি ফিউচারে কোথায় কাজ করতে চান সেটার জন্য আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে, কি কি স্কিলস লাগবে, আপনার মাসল মেমোরিতে জিনিসগুলো ঢুকতে শুরু করবে। প্রবলেম যেটা হয়, আপনি মনে করেন ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিসার্চ প্রজেক্টে আপনি কাজ করতে চান, ফাইনাল ইয়ারে আছেন, আপনি দেখলেন সেটার অ্যাপ্লিকেশনের ডেডলাইন 7 দিন পরে এবং তারা সেখানে রিকোয়ারমেন্টে লিখে রেখেছে আপনাকে রিসার্চ রিলেটেড একটা সফটওয়্যার পারতে হবে। এখন 7 দিন পরে আপনার এটা এপ্লাই করতে হবে, আপনি তো 7 দিনে ওই সফটওয়্যারটা শিখতে পারবেন না। সো আপনি যদি ফার্স্ট ইয়ার থেকে আপনার ফিউচার প্ল্যান, আপনি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করবেন, আপনি ফার্স্ট ইয়ার থেকেই ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন রোলের জব ডেসক্রিপশন পড়েন, রিকোয়ার্ড কোয়ালিফিকেশন পড়েন। তাহলে যেটা হবে, ওই পড়তে পড়তেই দেখবেন আপনার ভেতর একটা আর্জ তৈরি হবে যে আমি যদি ফিউচারে এরকম প্রতিষ্ঠানে কাজ করতে চাই, তারা এগুলো চায়, এখন থেকে আমি ডেভেলপ করি। এতে করে যেটা হবে, আপনি যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে যদি আপনার সেই অ্যাওয়ারনেস চলে আসে, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার ২ টা বছর আপনার হাতে আসছে সেই স্কিলটাকে ডেভেলপ করার জন্য। সেকেন্ড, আরো একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস, আমি যেটা সবাইকে করি যে এমন যদি হইতো আমি আপনার একটা মডেল টেস্ট নিব, কোশ্চেন আউট করা আছে, আপনি খুব ভালো পারফর্ম করতেন না সেই মডেল টেস্টে বা এক্সামে। আমরা যেটা ভুল করি, ইন্টারভিউ বোর্ডের এটা, ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমরা অনেকেই খারাপ পারফর্ম করি, কিন্তু ইন্টারভিউ বোর্ডের কোশ্চেন অলরেডি আউট করে দেওয়া আছে, হুম। সেটা হচ্ছে জব ডেসক্রিপশন। আপনি জব ডেসক্রিপশন এবং আপনার রিকোয়ার্ড কোয়ালিফিকেশন, এইটুকু যদি আপনি প্রপারলি বুঝে ইন্টারভিউ বোর্ডে যদি যান, আপনাকে যাই প্রশ্ন করবে সেটা আইদার রিলেটেড টু ইয়োর জব ডেসক্রিপশন অর রিলেটেড টু ইয়োর স্কিল। আমরা যেটা করি, আমরা ইন্টারভিউ বোর্ডে যখন যাই, আমরা অনেক এক্সটার্নাল আলাদা অনেক কিছু, ওগুলো আমাদের জানা প্রয়োজন, সেগুলো আমরা প্রিপারেশন নিয়ে যাই। টাইটা কেমন হবে, ড্রেসটা কেমন হবে, এগুলো আমরা দেখাটা জরুরি। কিন্তু ভাই, ইন্টারভিউ বোর্ডে আমাদেরকে যেই প্রশ্নগুলো করবে, সেই প্রশ্নের সিলেবাস অলরেডি দেওয়া আছে সার্কুলারে, ওইটাকেই আমরা প্রপারলি আসলে স্টাডি করে যাই না। সো ওই সার্কুলার স্টাডি করে ইন্টারভিউ বোর্ডে যদি আমরা যাই, পারফরমেন্সটা অনেক ভালো হয়, ইভেন নার্ভাসনেসটাও কমে যায়, কারণ আমি জানি ইন্টারভিউ বোর্ডের কোশ্চেন আমাকে আগেই পাঠায় দিছে। সো এই দুটো হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থাতেই এখন থেকে আমরা যদি একটু হ্যাবিট ডেভেলপ করি, অনেক হেল্প হয়। আরেকটা জিনিস হচ্ছে, এটাকে আমি অনেকটা আহ, আপনার সামারাইজ করে অনেকটা এইভাবে, আমাদের আসলে ৩ ধরনের স্কিল লাগে একটা প্রতিষ্ঠানে কাজ করার জন্য। আম একটা তো আমরা জানি হার্ড স্কিলস অ্যান্ড সফট স্কিলস যেমন আছে। হার্ড স্কিলস হচ্ছে আমাদের টেকনিক্যাল নলেজগুলো, সফট স্কিলস হচ্ছে আমাদের হিউম্যান নলেজগুলো। বাট আমরা যদি আরো খুব লং রানে ভালো করতে চাই, আমাদের ৩ টা লেভেলের স্কিল দরকার। প্রথমটাকে বলে থট লেভেল, সেকেন্ডটা হচ্ছে কমিউনিকেশন লেভেল, থার্ডটা হচ্ছে এক্সিকিউশন লেভেল। থট লেভেল বলতে কি বোঝায়? আমি ডিসিশন কিভাবে নেই, একটা প্রবলেমের আমি রুট কজ কিভাবে বের করি, একটা প্রতিষ্ঠানে যখন আমাকে বলা হয় যে একটা কাজ করতে হবে, আমি প্ল্যানটাকে কিভাবে সাজাই। সো চিন্তার কাজ, এটা হচ্ছে থট লেভেল। সেকেন্ড, কমিউনিকেশন লেভেল, আমি সেটাকে কিভাবে প্রেজেন্ট করছি। থার্ড ওয়ান, এক্সিকিউশন লেভেল, আমি কিভাবে কাজ করছি। সো আমাদের যেটা করতে হয়, স্টুডেন্ট লাইফে থাকাকালীন সময় থেকেই আমরা যদি চিন্তা করব কিভাবে, বলবো কিভাবে, করব কিভাবে, এই ৩ টা ধাপে আমরা যদি নিজেদেরকে ভাগ করে নেই এবং প্রত্যেকটা ধাপ অনুযায়ী যদি আমরা আমাদের স্কিল ডেভেলপ করি, বেটার হয়।
একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। মনে করেন আমার প্ল্যান হচ্ছে আমি কোনো একটা প্রাইভেট কোম্পানির আমি মার্কেটিং ডিপার্টমেন্টে আমি কাজ করব। হুম। তাহলে আমাকে যেটা করতে হবে, মার্কেটিং আইডিয়া কিভাবে জেনারেট করতে হয়, থট লেভেল, এটার জন্য দেখা গেল আমাকে রিলেটেড জিনিসগুলো পড়তে হবে। মার্কেটিংয়ের আর্টিকেল থেকে শুরু করে মার্কেটিংয়ের যত ইনোভেশন রয়েছে, বিভিন্ন অ্যাড থেকে শুরু করে সাব সেগমেন্ট কী কী রয়েছে পড়তে হবে। পড়লে মানে আমরা যেটা ইয়ে করি কি, চিন্তা কিন্তু ইনপুট ছাড়া আসে না, ওই ইনপুটটা আগে আমাদের দিতে হয়। আমরা অনেক সময় মনে করি বই পড়ে কি ক্রিয়েটিভিটি আসে। মূল কথা হচ্ছে ভাই, ক্রিয়েটিভিটি আপনার একটা আউটপুট, এটা মাথা থেকে আসবে। ওই মাথাটাকে তো আপনার ট্রেন করতে হবে। ওই ইনিশিয়েট ট্রেন করতে করার হবে। জন্য তো আপনার ইনপুটগুলো লাগবে। ইনপুট আসলে না আপনি সেখান থেকে নতুন প্যাটার্নে আপনি নতুন ক্রিয়েটিভিটি নিয়ে আসবেন, তাই না? সো থট লেভেলে হচ্ছে আমাকে সেগুলো পড়তে হবে। কমিউনিকেশন লেভেল কি, আমি একটা মানুষের সাথে কিভাবে কথা বলবো। দুটো ভাগ রয়েছে, ওয়ান টু ওয়ান কমিউনিকেশনটা কেমন, আরেকটা হচ্ছে ওয়ান টু ক্রাউড কমিউনিকেশন কেমন হবে। সো দুটোতে আমাদেরকে ডেভেলপ করতে হবে। এক্সিকিউশন বলতে কি যেটা বোঝায়, সেই এক্সিকিউশনের স্কিল ডেভেলপ করার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে প্রোগ্রাম অর্গানাইজ করা। এর কারণ কি বলি, আপনি একটা প্রোগ্রাম অর্গানাইজ করলেন, প্রোগ্রামটা অনেক ভালো হয়েছে, খালি একটা জায়গাতেই সমস্যা, মানুষ দেখবেন ওইটাই মনে রাখবে। অর্গানাইজিং এর ক্ষেত্রে মানুষ আপনার এফোর্ট মাথায় রাখে না, এবং এখানে বলা হয় যে আপনার বেস্টও সবাই দেখতে চায় না, ইউ উড হ্যাভ টু বি পারফেক্ট, যেটা মোর দ্যান বেস্ট। সো আপনি আপনার বিভিন্ন ক্লাবের সাথে থেকে আপনার যদি অর্গানাইজিং স্কিলটা একটু যদি বাড়ে, টিমে কাজ করার স্কিলটা যদি একটু বাড়ে, তাহলে দেখবেন আপনি ওই নলেজটার কারণে আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে যাচ্ছেন, আপনার টিম ওয়ার্ক করতে ইজি হচ্ছে। সো আমি বলবো স্টুডেন্টদের এই ৩টা জিনিস ভাগ করে নেওয়া নিজের স্কিল ডেভেলপমেন্টে। আমার থটটা কিভাবে আরও স্ট্রং হবে, কমিউনিকেশনটা কিভাবে আরও এফিশিয়েন্ট হবে, আমার এক্সিকিউশনটা কিভাবে আরও ইফেক্টিভ হবে। আরো ২টা জিনিস আপনি যেহেতু প্রশ্ন করতেছেন, আমি নিজ দায়িত্বেই বলে যাই, ঠিক আছে? ইন্টারভিউ বোর্ডে আরো ২টা অ্যাপ্রোচ আছে, যেটা ইনিশিয়াল লেভেলে আসলে একটা স্টুডেন্টকে ইন্টারভিউ বোর্ডে পজিটিভ ইমপ্রেশন তৈরি করতে অনেক হেল্প করে। একটা ওয়ার্ড বলে দিই, এটাকে বলা হয় কোচেবল। একটু আগে আমি কোচিং এর কথা বললাম না, এই ওয়ার্ডটা হচ্ছে কোচেবল। কোচেবল বলতে কি বোঝায়? কোচেবল বলতে বোঝায় যে আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানের মানে টপ ম্যানেজমেন্টের সামনে বা এইচআর এর সামনে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, তাদের যা রিকোয়ারমেন্ট কেউই 100% ম্যাচ করে না। আপনি সবসময় মনে রাখবেন, কোনো প্রতিষ্ঠান 100% ম্যাচ করে এইরকম কোনো এমপ্লয়ি 100% টাইম পায় না। True. তারা যেটা পায় 60 থেকে 80% ম্যাচ পায়, এবং দেখে 20 থেকে 40% গ্যাপ আছে, যে আমি যেরকম মানুষ চাচ্ছি ও অনেকটাই মিলে কিন্তু পুরাটা মিলে না। সো ওইখানে আমাদের যেটা দায়িত্ব হয় ইন্টারভিউ বোর্ডে, সেটা হচ্ছে মানে ইন্টারভিউ বোর্ডে যখন ক্যান্ডিডেট থাকে, তার জন্য স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে, স্যার আপনি তো এই 100% আমাকে ম্যাচ করাইতে চাচ্ছেন, আমি এই 70% ম্যাচ করি, কিন্তু বাকি 30% আপনি আমাকে যেভাবে বলবেন আমি শিখে নিব। আই এম কোচেবল। আপনি যদি শেখান, আমি শিখে আপনাকে ডেলিভার করব। সো একটা মানুষ সে যদি ইন্টারভিউ বোর্ডে এটা যদি প্রুফ করতে পারে যে আমাকে শেখানো যায় এবং আমি শিখতে পারি, মানে মূল কথা ইনটেনশন অ্যান্ড ক্যাপাসিটি, আমার শেখার ইনটেনশন আছে, আমার শেখার ক্যাপাসিটিও আছে। সো যেটুকু আমি ম্যাচ করতেছি না, আপনার এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আপনি আমাকে শেখালে আমি শিখে নিব। আই উড ডেলিভার ইউ দ্য রেজাল্ট। সো আমরা যদি ইন্টারভিউ বোর্ডে আমাদের ওই টপ ম্যানেজমেন্টের সামনে এটা যদি প্রুফ করতে পারি, স্যার আমি কোচেবল, আমাকে শেখায় নিতে পারবেন, এনাফ, আপনি গেমে ওইখানে অনেক দূর আগায় যাবেন। সেকেন্ড আর একটা অ্যাপ্রোচ যেটা আসলে ইন্টারভিউ বোর্ডে অল্প হাইলাইট করা যায়, বাট এটা প্রফেশনাল লেভেলে গিয়ে একটু বেশি হাইলাইট করা যায়, সেটা হচ্ছে আপনি দেখবেন, আপনি যেহেতু একটা প্রতিষ্ঠানের সিইও, আপনি কাউকে একটা কাজ দিলেন, কাজটা করতে আপনার সময় লাগতো ১ ঘন্টা, কাজটা আপনি একজনকে ডেলিগেট করলেন, সে যাতে কাজটা ঠিকমতো করে ওইটা মনিটর করতে আপনার সময় লাগলো ৩ ঘন্টা। অর্থাৎ আপনি নিজে কাজটা করলে যেই সময় লাগতো, কাউকে দিয়ে কাজ করাতে তার চেয়ে বেশি সময় এবং কষ্ট লাগতেছে। অর্থাৎ আপনি মানে তাকে কাজ দেয়া মানে আপনার জন্য কাজ বেড়ে যাওয়া, তাকে কাজ দিয়ে কাজ আদায় করাটাই আপনার অ্যাকচুয়াল কাজের চেয়ে বড় কাজ হয়ে গেছে। মানুষ এই ধরনের মানুষের সাথে কাজ করে খুব একটা কমফোর্টেবল ফিল করে না। সো
কোনো একটা মানুষ যদি প্রফেশনালি তার যারা সুপারভাইজার কিংবা প্রতিষ্ঠানের ভেতরে সে যদি পজিটিভ ইমপ্রেশন তৈরি করতে চায়, তাহলে তাকে অবশ্যই এটা প্রুফ করতে হবে আমাকে কাজ দেয়া মানে কাজ হওয়া। আমাকে কাজ দিচ্ছেন আর আপনার চিন্তা করতে হবে না, আপনি কাজ পেয়ে যাবেন। ভাইয়া এই পর্যায়ে আমরা হচ্ছে ক্যামেরার পেছন থেকে একটা প্রশ্ন নিব। অবশ্যই। এটা নেওয়ার জন্য আমি আমার মাইক্রোফোনটা একটু খুলে দিচ্ছি। সো প্রশ্নকর্তার ভয়েসটা যাতে আমরা সবাই শুনতে পাই। ধন্যবাদ রাতুল ভাই আমাকে প্রশ্নটা করতে দেওয়ার জন্য। সীমান্ত ভাইয়া, আপনার এই আলোচনার মধ্যে আমার একটা মাথায় একটা জিনিস ক্লিকবেট করলো, যেহেতু আমি এখন ফার্স্ট সেমিস্টারে আছি। তো ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেই একটা প্রবলেম দেখা যায় যে ওপেন ক্রেডিট কোর্স হওয়ার কারণে এক সেমিস্টার পরে আরেক সেমিস্টারের ফ্রেন্ড সার্কেল আর ঠিক থাকে না। আরেকটা মেজর সমস্যা হয় যে দেখা যায় যে ফ্রেন্ডস উইথ বেনিফিটের একটা ঝামেলা থাকে, যে গ্রুপের ছেলেরা হচ্ছে একটু টপ করে ওদের সাথে সবাই সারাউন্ডিং থাকতে চায়, বা ওই যে একটু বলে না যে টক্সিক লেভেলের গেম চলে, যে এর সাথে মিশবো না ওর সাথে মিশবো, একটু দেখতে সুন্দর বা দেখতে খারাপ, এইটাও একটু অনেক সময় একটা স্টুডেন্টের মধ্যে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে, যে আরে আমি তো ওদের সাথে মিশতে পারতেছি না, ওরা আমাদের থেকে অনেক ভালো। তো এরকম একটু খারাপ লাগা কাজ করে। আবার অনেক সময় দেখা যায় যে ক্লাসে এই যে কিছু কিছু স্যার দেখা যায় যে গ্রুপ কেন্দ্রিক কয়েকটা স্টুডেন্টকেই খুব ভালো বলে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি একটা স্টুডেন্ট কিভাবে এই সব কিছুকে ওভারকাম করে ফাইনাল ইয়ার পর্যন্ত আর কি নিজের সিজিপিএ বা যাই বলেন গ্রোথটা ঠিক রাখতে পারে? ওকে, ভাইয়ার যেটা প্রশ্ন আমি অ্যান্সারটা আগে এক সেন্টেন্সে দিয়ে নেই। আপনি একটা মানুষকে কখনোই প্যাকেজ আকারে পাবেন না। প্যাকেজ আকারে পাবেন না বলতে বোঝায় একটা মানুষ একই সাথে অনেক ভালো ব্যবহার, অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো ফ্রেন্ড এবং আপনার যত রিকোয়ারমেন্ট আছে, আপনি কখনোই একটা সিঙ্গেল মানুষের ভেতরে সবগুলা বৈশিষ্ট্য পাবেন না। আপনি যেটা দেখবেন আপনার মাল্টিপল গ্রুপ থাকাটা খারাপ কিছু না। আপনি যদি ভালো স্টুডেন্ট হতে চান, আপনাকে অবশ্যই ভালো স্টুডেন্টের সাথে আপনি সপ্তাহে অন্তত ১ থেকে ২ দিন আপনি তার পাশে বসেন। যে আপনার ভালো ফ্রেন্ড, আপনি তার সাথে সপ্তাহে আরো ১-২ দিন বসেন কিংবা ক্লাসের বাইরে আপনি তার সাথে সময় কাটান। যে আপনার সাথে এক্সট্রা কারিকুলারের পার্টনার, আপনি তার সাথে উইকেন্ডে আপনি সময় দেন বা আপনাদের ক্লাব অ্যাক্টিভিটিস গুলোতে আপনি সময় দেন। সো আমি বলব যে ব্যালেন্সটা আসলে আপনাকে তৈরি করতে হবে সেই জায়গাতেই যে আপনি আপনার রিকোয়ারমেন্ট গুলা বুঝবেন। আপনি কোন সেক্টরে আসলে নিজের ডেভেলপমেন্ট আনতে চান। প্রত্যেকটা সেক্টর ধরে আপনি দেখবেন যে এই সেক্টরের ডেভেলপমেন্টের জন্য আমার কেমন সার্কেল দরকার। আপনার সার্কেল হবে সেক্টর স্পেসিফিক। পড়াশোনার একটা সার্কেল থাকবে, ফ্রেন্ডদের একটা সার্কেল থাকবে, স্কিল ডেভেলপমেন্টের একটা সার্কেল থাকবে এবং আপনি দেখবেন আপনার একটা আরেকটা যেটা সার্কেল থাকবে, যেই সার্কেলটা আপনার হবে কালচারাল, যাদের সাথে আপনি কালচারালি ম্যাচ করতে পারেন। আমি আপনাকে এই জায়গাটায় ইম্পোজ করব না যে আপনি যার সাথে কালচারালি ম্যাচ করতে পারেন আপনি তার সাথেই গেলেন। না, আপনি তার সাথে কথা বলবেন। অবশ্যই তার সাথে আপনি পরিচিত হবেন, ইন্টারঅ্যাক্ট করবেন। কিন্তু আপনি যদি দেখেন যে তাদের কোনো একটা কালচার, বিহেভিয়ার, বুলিং এর মতো কোনো একটা আপনার আচরণ আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি ডিসট্যান্স মেইনটেইন করেন। সো আমি বলব সেক্টর স্পেসিফিক কালচার হবে এবং আপনার রিকোয়ারমেন্ট স্পেসিফিক ইন্টারঅ্যাকশন হবে। ডিগ্রিটা আপনি সেট করবেন। কার সাথে কতটুকু ডিগ্রিতে আপনি ইন্টারঅ্যাক্ট করবেন, কতটুকু ফ্রিকোয়েন্সিতে আপনি ইন্টারঅ্যাক্ট করবেন। হ্যাঁ, মানে এই প্রবলেমগুলো তো হচ্ছে অনেকেই অনেকভাবে আসলে ফেস করে এবং এই প্রবলেমগুলো অনেকে ডিল করতে না পেরে কিন্তু অনেকের মধ্যে হচ্ছে একটা ডিপ্রেশন তৈরি হয় হ্যাঁ, বা হচ্ছে একটা ইনস্ট্যাবিলিটি তৈরি হয়। সো এটাও যেমন সত্যি, তেমনি আবার আপনি যখন হচ্ছে রিক্রুটমেন্টের কথা বলছিলেন, জব প্লেসমেন্টের কথা বলছিলেন, সিমিলার একটা সিচুয়েশন কিন্তু হচ্ছে আর্লি ক্যারিয়ারেও তৈরি হয়। সো সে কিন্তু একটা নতুন এনভায়রনমেন্টে কাজ করতে গেল, তখন অনেক কিছু তার হচ্ছে জানা বোঝা নেই। সো তখনও কিন্তু বিশেষ করে ইন্ট্রোভার্ট যারা আরকি, তারা কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে ডিল করতে পারে না। যে কিভাবে হচ্ছে কমিউনিকেট করবে এই জিনিসটা। সো কমিউনিকেশনের কিছু সাইড নিয়ে ভাইয়া বলতে চাচ্ছিলেন। আচ্ছা। আ কমিউনিকেশনকে তো অনেকে অনেক কঠিনভাবে বলে। হুম, হুম, আমি কমিউনিকেশন বলতে আসলে ২ টো ছোট্ট কিওয়ার্ড বুঝি। হুম, হুম, ২ টো মানে ৪ টা ছোট্ট কিওয়ার্ড। একটা হচ্ছে বুঝতে পারা, হুম, আরেকটা হচ্ছে বোঝাতে পারা। আপনি যদি একটা মানুষকে বুঝতে পারেন, কমিউনিকেশনের 50% হয়ে গিয়েছে। যেটা বুঝছেন সেটা বোঝাতে পারলে বাকি 50% ও হয়ে যাচ্ছে। এখন আপনি তাহলে কিভাবে কাজটা করবেন? আমি যদি ইন্ট্রোভার্টদের জন্য খুব স্পেসিফিক বুলেট পয়েন্ট ধরে বলি, ইন্ট্রোভার্টরা যেহেতু কম কথা বলে, তাদের একটু লিসেনিং ক্যাপাসিটি বেশি। আপনি একটা মানুষের সাথে এই যে আমি কথা বলছি, আপনি এত সুন্দর করে তাকায় হাসতেছেন। আমার দিকে একটা সুন্দর আই কনট্যাক্ট করে আপনি হুম, আবার কথা শুনতেছেন। আমার কিন্তু আপনার প্রতি এক ধরনের গ্রেটফুলনেস কাজ করবে। যে মানুষটা তো আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছে। এটার মাধ্যমে রিলেশনশিপ ডেভেলপড হয়।
লিসেনাররা তাদের অবজারভেশন স্কিল ডেভেলপমেন্টে তারা কাজ করতে পারেন। ইভেন লিসেনারদের একটা খুব ইউনিক বেনিফিট আছে। ইউনিক বেনিফিটটা কি বলি, আপনার ফ্রেন্ড সার্কেলে যেই বন্ধুটা সবচেয়ে কম কথা বলে, হঠাৎ করে সেই বন্ধুটা যদি অল্প একটু কথা বলে, ওইটাই সে বেশি অ্যাটেনশন পায়। সো আপনি যদি দেখেন আপনি কম কথা বলেন, আপনি দেখবেন আপনি প্রফেশনালি আপনি অল্প বললেও ওইটাই আপনার একটা পজিটিভ নোটিস পেয়ে যাচ্ছে। বাট ফুল জিনিসটা আমি ইন্ট্রোভার্ট ছাড়াও যারা যারা এক্সট্রোভার্ট রয়েছে, আমি যদি সবার জন্য বলি, 4 ধরনের কমিউনিকেশনে যদি আমরা নিজেদের দক্ষতা নিয়ে আসতে পারি, আমরা জীবনে কোথাও আটকাবো না। অডিটরি মানে 4টা আসপেক্ট আছে। মানুষের লার্নিং 2 ধরনের, অডিটরি লার্নিং, ভিজুয়াল লার্নিং, মেজর 2টা লার্নিংয়ের। আর 2 ধরনের কমিউনিকেশন রয়েছে, একটা হচ্ছে সামারাইজড কমিউনিকেশন আর একটা হচ্ছে ডিটেইলড কমিউনিকেশন। একটু আমি ভেঙে বলি তাহলে অ্যাপ্লিকেশনটা বোঝা যাবে। ছোট্ট এক্সাম্পল দেই, আমাদেরকে আমাদের বিজনেস প্রপোজাল নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয়। সো ওই বিজনেস প্রপোজালটা আমি আপনাকে দেওয়ার পরবর্তীতে আমার প্রথম কাজ আপনাকে অবজার্ভ করা। যদি আমি দেখি আপনি লেখাটা পড়ছেন, তার মানে আপনি ভিজুয়াল লার্নার, অর্থাৎ আপনি লেখা পড়ে স্লাইড দেখে আপনি শিখতে আগ্রহী। সো আপনি পড়তেছেন, তখন যদি স্যার আমাদের কিন্তু এখানে এই প্ল্যান, এখানে কিন্তু আমরা ওইটা করতে চাই, আপনি কিন্তু বিরক্ত হবেন, কারণ আপনি ভিজুয়াল লার্নার, আপনি নিজে থেকে ওইটা পড়ে নিতে চান। আবার মনে করেন আমি কোনো একটা প্রতিষ্ঠানে এরকম বিজনেস প্রপোজাল দিলাম, সে একটু দেখে আমাকে জিজ্ঞেস করে, ভাই এখানে কি লিখছেন বলেন তো। এর মানে হচ্ছে সে অডিটরি লার্নার, ট্রু। সে আমার কথা শুনে বুঝতে চায়। তাহলে দেখেন কমিউনিকেশনে এই 2টা জিনিস মাথায় রাখতে হবে। আমি যেই অফিসে যাচ্ছি, আমার যিনি বস কিংবা সুপারভাইজার, উনি অডিটরি লার্নারও হতে পারেন। উনি যদি অডিটরি লার্নার হন, আমার তাহলে ওরাল কমিউনিকেশন ভালো হতে হবে। আর উনি যদি ভিজুয়াল লার্নার হন, আবার রিটেন কমিউনিকেশন ভালো হতে হবে। সো আমাকে এখন, আমি তো জানি না আমার সুপারভাইজার কি অডিটরি লার্নার হবে নাকি ভিজুয়াল লার্নার হবে। সো আমাকে এই 2টা আসপেক্টেই নিজেকে ডেভেলপ করতে হবে, যে আমি যখন ওরাল কমিউনিকেশনে যাচ্ছি সেটাও যাতে ওনাকে বুঝতে হেল্প করেন, আবার রিটেন কমিউনিকেশন যখন যাচ্ছি সেটাও যাতে তাকে বুঝতে হেল্প করেন। আর যে দুটো রয়েছে, একটা হচ্ছে সামারাইজড কমিউনিকেশন আর একটা হচ্ছে ডিটেইলড কমিউনিকেশন। আপনি একটা খুব ভালো আইডিয়া নিয়ে আপনার প্রতিষ্ঠানের একেবারে যিনি সিইও, তার সাথে আপনি কথা বলতে গেলে উনি আপনাকে ম্যাক্সিমাম 5 মিনিট সময় দিবে। সো ওই মুহূর্তে আপনার আইডিয়াকে সামারাইজড ওয়েতে কমিউনিকেট করতে হবে। আবার উনি আপনার একটা আইডিয়া অ্যাপ্রুভ করে দিল, ওই আইডিয়াটা এখন এক্সিকিউশনে যাবে, ফাংশনাল হেডের কাছে যাচ্ছে, তখন আপনাকে ডিটেইলড কমিউনিকেশন করতে হবে, কারণ কোন ধাপে কি কি হচ্ছে। সো একটা মানুষের যদি ওরাল কমিউনিকেশন ভালো হয়, অর্থাৎ উনি মুখে বলছেন ভালো, ওনার কথা শুনে A to Z সব বোঝা যায়, কমিউনিকেশন ফুল ক্লিয়ার এবং গোছানো। সেকেন্ড, তার রিটেন কমিউনিকেশন ভালো, টপ লেভেলের সাথে কিংবা প্রয়োজন অনুযায়ী উনি অনেক বড় জিনিসকে সামারাইজড করেও উনি কমিউনিকেট করতে পারেন। আবার এক্সিকিউশনের সময় ডিটেইল ওয়েতে উনি ধাপে ধাপে জিনিসটাকে টিম মেম্বারদেরকে বোঝাতে পারেন। এই 4টা অ্যাঙ্গেলের কমিউনিকেশন যদি একটা মানুষের ভালো হয়ে যায়, সে সহজেই অনেকের থেকে অনেক উপরে উঠে যাবে। সো আমি স্টুডেন্টদেরকে বলবো এই 4টা অ্যাঙ্গেল ধরে ধরে আমরা আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টটা আনতে পারি কিনা। ওরাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন, সামারাইজড কমিউনিকেশন, ডিটেইলড কমিউনিকেশন। মানে আজকের এপিসোডটা খুবই ইনফরমেশন ডেন্স এবং নলেজ ডেন্স হচ্ছে। রিগ্রেটফুলি মানে আমাদের হচ্ছে এপিসোডের সময় প্রায় শেষের দিকে, না হলে আরও কন্টিনিউ করা যেত। আমরা একটা কাজ করতে পারি যে আমরা এই এপিসোড থেকে দর্শকদের যে প্রশ্নগুলো, কোয়ারিগুলো, সেগুলো হচ্ছে কালেক্ট করে একটা হচ্ছে আহ, ধারাবাহিক একটা হচ্ছে কমিউনিকেশনে যেতে পারি, বা পরে একটা এপিসোড আমরা আবারও করতে পারি। সো আজকের এপিসোডটার লাস্টে এসে আমি যদি ভাই আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের যে টার্গেট অডিয়েন্স, তাদের প্রতি আপনার হচ্ছে একটা মেসেজ কি হতে পারে, আপনি কি মেসেজটা দিতে চান আজকের এপিসোডের মাধ্যমে। আর সেকেন্ড হচ্ছে যে হাউ টু রিচ আউট টু ইউ। আচ্ছা, প্রথম প্রথম বলতে কি আমি আসলে একটাই মেসেজ দিব, সেটা হচ্ছে নিজেকে একটু যাতে আমরা চেনার চেষ্টা করি। অর্থাৎ কোন কাজটা করে আমার ভালো লাগে, কোন কাজটা আমাকে হ্যাপিনেস দেয়, আমাকে আরেকটু আমার যে স্পিরিচুয়াল এন্টিটি ওপর থেকে দেখছেন, কোন কাজটা আমাকে তার কাছে আরেকটু নিয়ে যায়, এই বিষয়টা আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি, হোয়াট আচ্ছা। মেক্স মি ফিল হ্যাপি।
আমরা আমাদের লাইফে হ্যাপিনেস অনেক সময় অ্যাচিভ করতে পারি না, কারণ আমরা জানি না আমাদেরকে কোন জিনিসটা হ্যাপি করে। সো আমি বলবো যে আপনাদের প্রতি হয়তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে কোন ব্যক্তি, কোন কাজ, কোন চিন্তা, কোন অভিজ্ঞতা এগুলো আপনাকে হ্যাপি করে, নিজেকে একটু জিজ্ঞেস করেন। আজকে জিজ্ঞেস করলে আজকেই অ্যান্সার পাবেন? না। আজকেই যেটা অ্যান্সার পাবেন সেটাই কি কারেক্ট? না। আজকের অ্যান্সার কি পার্মানেন্ট? সেটাও না। কিন্তু এরপরও আপনাকে প্রতিনিয়ত এই প্রশ্নগুলো করে যেতে হবে। এর কারণ হচ্ছে কি জানেন? যখন আপনি হ্যাপি হচ্ছেন, তার পরবর্তীতে আপনার কাছে আল্লাহ তাআলা এই হ্যাপিনেসটা পাঠিয়েছেন, এটা ফিল করে আপনি শুকরিয়াও কমিউনিকেট করতে পারবেন। সো আপনার লাইফে সেটা স্ট্রং মোমেন্ট হলে, খুব টাফ মোমেন্ট হলে আল্লাহর কাছে দয়া করে শুকরিয়া কমিউনিকেট করেন যে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন। আর যদি হ্যাপি মোমেন্ট হয়, তাহলেও আল্লাহ তাআলার কাছে আপনি শুকরিয়া জ্ঞাপন করুন যে আপনাকে আল্লাহ তাআলা এই অভিজ্ঞতার সম্মুখীন করছেন। আর ব্যক্তিগতভাবে যদি আমার সাথে কানেক্ট হতে চান, আমার নাম বাশাহিদ হাসান সীমান্ত, এই নামে লিঙ্কডইনে আমাকে পাবেন। সেখানেও আমি বিভিন্ন কনটেন্ট শেয়ার করি। ইউটিউবে আমার নিজস্ব চ্যানেল থেকেও আমি বেশ কিছু ভিডিও বানাই। ইভেন আমার নিজস্ব ফেসবুক পেজও রয়েছে। ইভেন আমি কিন্তু রকমারির সাথেও, রকমারি পরিবারেরই একজন অংশ। কারণ আমার নিজের লেখা ২ টা বই সেটাও রকমারিতে রয়েছে। আপনারা সেটার মাধ্যমেও আমার কাছ থেকে কানেক্টেড হতে পারবেন। আর নিচে আমার একটা হেল্পলাইন নাম্বারও রয়েছে। অনেকেই রয়েছে তারা তাদের পার্সোনালাইজড স্কিল ডেভেলপমেন্টের জন্য তারা যোগাযোগ করতে চান। তারা স্ক্রিনের নিচে দেয়া এই নাম্বারে তারা আমাদের অফিসের মাধ্যমে যোগাযোগ করে আমার সাথে পার্সোনালি তারা তাদের লাইফের স্কিল ডেভেলপমেন্ট, ডিসিশন মেকিং এবং ফিউচার প্ল্যানিং নিয়ে কথা বলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ সীমান্ত ভাই। মানে আজকের এপিসোডটাতে হচ্ছে আমার মনে হয় স্টুডেন্টরা যারা দেখছিলেন কিংবা হচ্ছে আর্লি ক্যারিয়ারে যারা আছেন, তারা কিন্তু অনেকগুলো অ্যাকশনেবল পয়েন্ট পেয়েছেন। এবং এই পয়েন্টগুলো যদি হচ্ছে ১ম বার আলোচনাটা শোনার সময় কেউ যদি হচ্ছে পয়েন্টগুলো না টুকে নিয়ে থাকেন, সো আমি রেকমেন্ড করব যে যেই জায়গাগুলো আপনার কাছে রিলেভেন্ট মনে হয়েছে, দরকার হলে আপনারাই সামারাইজ করুন, করে হচ্ছে বুলেট পয়েন্ট আকারে হচ্ছে লিখে আমাদেরকে কমেন্টেও পোস্ট করতে পারেন। সো ওইটা নিজেদের জন্যও একটা হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে যে আচ্ছা আমি নিজের একটা কমিটমেন্ট তৈরি হবে যে আমি এই কাজগুলো করব। আর বাকিটাও তখন হচ্ছে কানেক্ট করতে পারবে যে ও আচ্ছা স্বাভাবিক। এখান থেকে আমি এই পয়েন্টস গুলো নিতে পেরেছি, বা অমুক ভাই বা অমুক আপু হচ্ছে হয়তো এই পয়েন্টস গুলো নিতে পেরেছেন। সো একটা কমিউনিটি ডেভেলপ হবে আরকি এর মাধ্যমে আরকি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এপিসোডটা উপভোগ করার জন্য। সবার সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সালাম। আসসালামু আলাইকুম।